আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা সেকেন্ড ক্লাস। যেহেতু প্রিভিয়াস লেকচারে আমি হচ্ছে আমার পরিচয়টা দিছিলাম, তাহলে এখান থেকে আর কিছু বলতেছি না, আমরা ডিরেক্টলি আমাদের পড়াশোনায় চলে যাই। আচ্ছা, আমাদের আজকের টপিকগুলা শুরু করার আগে আমরা প্রিভিয়াস লেকচারে জাস্ট একটা জিনিস একটু ছোট্ট করে দেখে আসি। সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা SW দিছিলাম, তাই না? সেটা কি বলছিলাম? যখন পরিবর্তনশীল যোজনী এই টপিকটা আমরা পড়ছি, তখন আমি বলছি যে ফসফরাসের যোজনী এইটা সবার SW থাকবে। তো এইটা আমি একটু করে দিই আপাতত, আপনারা যারা বাসায় করছেন তারা একটু মিলাই ফেলবেন। সেটা কি? ফসফরাসের আমি একটু শর্ট করে বলে যাই, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তাহলে এটার ইলেকট্রন কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p6 3s2, তারপরে হচ্ছে আমাদের 3p3। ঠিক আছে, এরকম ছিল হচ্ছে আমাদের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। আমরা যেন কোন কক্ষপথ নিয়ে কাজ করব? শেষ কক্ষপথটা নিয়ে কাজ করব, মানে 3 নাম্বার কক্ষপথ নিয়ে কাজ করব। ওকে ফাইন, বুঝতে পারছি ভাই। তাহলে 3 নাম্বার কক্ষপথে আমি যদি একটু দেখি, এস অরবিটাল আছে, এস এর ভেতর কয়টা অরবিটাল? একটা। পি এর কয়টা অরবিটাল? 3টা। আচ্ছা, এখন ইলেকট্রন কিভাবে যেন প্রবেশ করে? ইলেকট্রন হচ্ছে আমাদের একটা একটা করে প্রবেশ করবে সবার আগে। এস এর ভেতর 2টা ইলেকট্রন, একটা অরবিটালের ভেতর 2টা ইলেকট্রন আমি দিয়ে দিছি, 2টা ইলেকট্রন শেষ। পি এর ভেতর যখন আমরা ইলেকট্রন দিব, 3টা ঘরে 3টা ইলেকট্রন দিতে হবে। তাহলে আমরা কিভাবে দিব? এটা একটা, এই যে একটা, এই যে আমাদের আরেকটা ইলেকট্রন। এই অবস্থায় আমি যদি বলি যে ভাই এখন শেষ কক্ষপথে কয়টা বেজোড়, সরি আমি নিজেও ভুল বলছি, এখানে হচ্ছে আমাদের বেজোড় ইলেকট্রন, বা যেটাকে হচ্ছে আমরা বলতেছিলাম সিঙ্গেল ইলেকট্রন, বেজোড় বা সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে? এখন 3টা সিঙ্গেল ইলেকট্রন আছে। এই যে আমাদের একটা, 2টা, 3টা। ফাইন, তাহলে এটা যোজনী কত হবে? 3 হবে, বুঝতে পারছি। এরপরে আমরা বলছিলাম শেষ কক্ষপথে যদি আমাদের ডাবল ইলেকট্রন থাকে, কন্ডিশন ছিল 2টা। শেষ কক্ষপথে যদি আমাদের ডাবল ইলেকট্রন থাকে, যে ভাই আমাদের ডাবল ইলেকট্রন আছে, এবং যদি আমাদের ফাঁকা অরবিটাল থাকে। ফাঁকা অরবিটাল কি জিনিস ভাই? এখানে 3 নাম্বার শক্তি স্তরে এখানে একটা 3D আছে না? 3Dর ভেতর কোনো ইলেকট্রন নাই, 3D আমি 0 দিলাম, বাট এই অরবিটালটা কিন্তু এক্সিস্ট করে। ঠিক আছে, এখন আমি যদি বলি যে ফাঁকা অরবিটাল আছে এখানে 3D, এবং এখানে এস অরবিটাল আছে যেখানে ডাবল ইলেকট্রন আছে, তাহলে ডাবল ইলেকট্রন যেখানে আছে সেখান থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে? ফাঁকা অরবিটালে চলে যাবে। তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? জিনিসটা দেখতে এইরকম হবে। এটা হচ্ছে আমাদের 3s, এইটা হচ্ছে আমাদের 3p, আর এইদিকে হচ্ছে আমাদের 3d। আমাদের খেয়াল আছে ডি এর ভেতর যেন কয়টা অরবিটাল? এস এর ভেতর, এস একটা উপশক্তি স্তর, এস উপশক্তি স্তরের ভেতরে একটা অরবিটাল, পি উপশক্তি স্তরের ভেতরে 3টা অরবিটাল, ডি উপশক্তি স্তরের ভেতরে 5টা অরবিটাল, এবং এফ উপশক্তি স্তর, যেটা আমাদের অ্যাকচুয়ালি পড়াশোনার অংশ না, তাও বলে দিতেছি, সেটা হচ্ছে আমাদের 7টা অরবিটাল আছে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে যে 5টা অরবিটাল আছে আমি একটু দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন আমি কিভাবে বসাবো? ইলেকট্রন হচ্ছে বসানোর সময় আগে একটা করে বসাইতে হয়, তাই না? এখন দেখি এস এর ভেতর যে 2টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন তো সে কই চলে গেছে ভাই? ডি এর মধ্যে চলে গেছে, তাহলে এখানে আছে এখন একটা ইলেকট্রন। পি এর ভেতর 3টা ছিল, সেই 3টা এখনো আগের মতোই আছে, আর ডি এর ভেতর নতুন করে একটা ইলেকট্রন আসছে। এই অবস্থায় আমি যদি দেখি যে শেষ কক্ষপথে বেজোড় বা সিঙ্গেল ইলেকট্রন, যেটাকে আমরা বলতেছি বারবার সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে? সিঙ্গেল ইলেকট্রন আছে হইতেছে আমাদের 5টা। তার মানে ফসফরাসের যোজনী 3 হওয়া পসিবল, ফসফরাসের যোজনী 5 হওয়া পসিবল। ঠিক আছে, ওকে ফাইন, আমরা বুঝতে পারছি হোপফুলি। যারা যারা করছি সবাইকে কংগ্রাচুলেশন। ওকে ফাইন, আমরা হচ্ছে আমাদের আজকের পড়াটা শুরু করি। আজকে আমাদের পড়া শুরু হবে হচ্ছে যৌগমূলক এবং তাদের যোজনী, এই টপিকটা দিয়ে। এখন যৌগমূলক তাদের যোজনী খুবই সিম্পল একটা টপিক, আমরা একটু দেখি কি বলছে। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, একাধিক মৌল, তার মানে একটা মৌল হওয়া যাবে না, আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। একাধিক মৌলের কতিপয় পরমাণু অথবা আয়ন, মানে এটা পরমাণুও হইতে পারে অথবা একটা টোটাল আয়নও হইতে পারে। ওকে ফাইন, বুঝতে পারছি। আচ্ছা, পরস্পরের সাথে মিলিত হয়ে, তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আউট করি। একাধিক মৌল হইতে হবে প্রথম কথা,
পরমাণু বা আয়ন যে কোনো কিছু হইতে পারে পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক অথবা ঋণাত্মক, মানে এটা হইতে হবে হয় পজিটিভ অথবা কেমন হবে এটা দেখতে নেগেটিভ এরকম হবে, ধনাত্মক অথবা ঋণাত্মক আধান বিশিষ্ট। তার মানে দেখেন এখানে কিন্তু একটা মেজর একটা পয়েন্ট আছে, এখানে আমাদের আধান থাকতেই হবে, এটা আধান ছাড়া পসিবল না। ওকে ফাইন, আমরা সামনের দিকে আসি। একটা পরমাণু গুচ্ছ, অনেকগুলা পরমাণু মিলে একটা গুচ্ছ হবে, ঠিক আছে, পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। একটা কিসের মতো আচরণ করবে? আয়নের মতো আচরণ করবে। এখন আয়ন কি জিনিস ভাই? আয়ন হইতেছে, আমি যদি একটু সিম্পলি বলি, যে সাপোজ এখানে আমাদের কাছে একটা সোডিয়াম আছে, সোডিয়াম যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, একটা ইলেকট্রন বাইরে বের করে দিছি, তখন সোডিয়ামের উপর একটা কি আসে? প্লাস চার্জ আসে, তখন এটাকে আমরা বলি একটা সোডিয়াম আয়ন। ক্লোরিনের কাছে 17টা ইলেকট্রন আছে, তাই না? ক্লোরিন যদি বাইরে থেকে আরো একটা ইলেকট্রন নিয়ে নেয়, তখন ক্লোরিনের কাছে গিয়ে একটা ইলেকট্রন বেড়ে গেছে, আর একটা ইলেকট্রন বেড়ে গেছে মানে কি? ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস, তার মানে একটা মাইনাস বেড়ে গেছে, এটাকে আমরা বলতেছি ক্লোরিন মাইনাস। এই যে প্লাস আছে মাইনাস আছে ধনাত্মক ঋণাত্মক, এই জিনিসগুলাই হইতেছে আমাদের কি বলতেছি? আয়ন, ঠিক আছে। তার মানে এখানে আমাদের যৌগমূলকের সংজ্ঞাটাকে আমরা যদি একটু র্যাপ আপ করে নিয়ে আসি, সেটা কি জিনিস হবে? যে অনেকগুলো পরমাণু থাকতে হবে, প্রথম কথা, অনেকগুলো পরমাণুর একটা কি থাকতে হবে? পরমাণু গুচ্ছ হইতে হবে। ওকে ফাইন, সেটা হইতেছে আমাদের কেমন হবে? ধনাত্মক অথবা ঋণাত্মক হবে। আচ্ছা, বুঝতে পারছি, ধনাত্মক অথবা ঋণাত্মক আধান বিশিষ্ট থাকতে হবে। আচ্ছা, তারপরে একটা কিসের মতো আচরণ করতে হবে? একটা মৌলের আয়নের ন্যায় আচরণ করতে হবে। এ ধরনের পরমাণু গুচ্ছকে আমরা কি বলবো? যৌগমূলক বলবো। এখন আমাদের অনেকগুলো যৌগমূলক আছে, আমরা পরের স্লাইডে একটু দেখি। এখানে আমাদের বলছে অ্যামোনিয়াম। আমরা সবাই অ্যামোনিয়ার নাম শুনছি কিনা? এইটা হইতেছে ভাই আমাদের অ্যামোনিয়া, NH3। এখানে কিন্তু সেটা বলেনি, এখানে আমাদের বলছে অ্যামোনিয়াম, ঠিক আছে। অ্যামোনিয়ামের সংকেত কি? অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4 প্লাস। দেখেন এখানে আমাদের নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। নাইট্রোজেন কয়টা আছে? একটা। হাইড্রোজেন কয়টা আছে? চারটা। এবং উপর একটা প্লাস চার্জ আছে। তাহলে আমাদের শর্তগুলা যেন কি ছিল আমরা একটু দেখি। শর্তগুলা ছিল একাধিক মৌল থাকতে হবে, আমাদের এখানে একাধিক মৌল আছে, ফাইন। ধনাত্মক বা ঋণাত্মক কোনো একটা চার্জ আছে, এটাও মিলে গেছে। এবং এটা হচ্ছে আমাদের একটা আয়নের ন্যায় আচরণ করবে। কিসের মতো আচরণ করবে? একটা আয়নের ন্যায়, বা হচ্ছে আমাদের কি বলতেছে এখানে, আমরা একটু দেখি, এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করবে, ঠিক আছে। এটাকে আমরা বলবো একটা যৌগমূলক। এখন NH4 প্লাসে উপরে দেখতে পাইতেছেন না একটা প্লাস আছে? কয়টা প্লাস বলা আছে? কোনো 2 3 কিছু বলা নাই। কিছু বলা নাই মানে এখানে আসলে আমাদের 1 আছে, তার মানে আমি বলতেছি +1, ঠিক আছে, গেল। তারপরে কার্বনেট, আমরা সবাই কার্বন ডাই অক্সাইড শুনছি, তাই না? এইটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, CO2। এখন আমি যদি বলি যে না ভাই, এখানে তো আমাদের কার্বন ডাই অক্সাইড বলে নাই, বাট এরকম টাইপেরই কিছু একটা, সেটা কি? কার্বনেট। কার্বনেটের আমাদের দেখতে কেমন হবে? CO3 2-, কি হবে এটা? CO3 2-। আচ্ছা, এখন এখানে আমাদের একটা পরমাণু আছে কার্বন, 3টা পরমাণু আছে অক্সিজেন, ফাইন। তার মানে একটা পরমাণু গুচ্ছ হয়েছে, বুঝতে পারলাম। উপরে 2- আছে, তার মানে এটার আধান কত? -2। খুবই ইজি জিনিস। ওকে ফাইন, যোজনের ঘরটা ফাঁকা রাখছি, এটা আমরা একটু পরে বলতেছি। আচ্ছা, তারপরে বলছে সালফাইড। এখানে একটু খেয়াল রাখি আমরা, একটা আছে হইতেছে আমাদের সালফেট, SO4 2-। এটার নামটা আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের সালফেট। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখি। এখানে কিন্তু এটা বলে নাই, এখানে আমাদের বলছে সালফাইট। সালফাইট কোনটা? সালফাইট হচ্ছে SO3 2-। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? ওটাও একটা যৌগমূলক কিন্তু, হ্যাঁ, এটা আমাদের যৌগমূলক, হয়তো আমরা চার্টে অ্যাড করিনি। সালফেট হচ্ছে SO4 2-, আর সালফাইট হইতেছে SO3 2-। তাহলে এখানে আমাদের আধান কত আছে? -2 আছে। তারপরে বলছে হাইড্রোক্সাইড। এইটা আমরা হয়তো বা মোস্ট প্রবাবলি অনেকে চিনি। হাইড্রোক্সাইডটা দেখতে কেমন হবে? OH-।
এটার আধান কত? এটার আধান হইতেছে -1। আচ্ছা, এখন যোজনী ব্যাপারটাতে আসে। আমরা কিন্তু একটু আগে বলছিলাম, আমরা যখন বলছিলাম যৌগমূলকের সংজ্ঞা, তখন আমরা বলছিলাম এটা একটা কিসের মতো আচরণ করবে? একটা পরমাণুর ন্যায় বা একটা আয়নের ন্যায় আচরণ করবে। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে আমাদের এখানে NH4 প্লাস অ্যামোনিয়াম যেটাকে বলতেছি, এটা তেমনই আচরণ করবে যেমন একটা প্লাস আয়ন আচরণ করে। আমি আবার বলি, সেটা হচ্ছে একটা প্লাস আয়ন আমি ধরলাম সোডিয়াম প্লাস, এটা কি একটা যৌগমূলক? অ্যান্সার হচ্ছে না। এটার মধ্যে কি পরমাণু গুচ্ছ আছে? অ্যান্সার হচ্ছে না, এটার মধ্যে পরমাণু গুচ্ছ নাই, তার মানে এটা একটা যৌগমূলক না। আচ্ছা, এখন এটা যৌগমূলক না, এটা হচ্ছে আমাদের নরমাল সোডিয়াম প্লাস, এইটা তো যৌগমূলক, এটা হচ্ছে আমাদের প্লাস আছে। এইটা যেরকম আচরণ করবে এইটাও এক্স্যাক্টলি তার সেম আচরণটা করবে। এই প্লাসের সাথে আমি যদি একটা মাইনাস আনি, ক্লোরিন মাইনাস সোডিয়াম ক্লোরাইড হবে। এই প্লাসের সাথে আমি যদি একটা মাইনাস আনি, ক্লোরিন মাইনাস অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এইগুলোকে বলতেছি হচ্ছে আমরা যৌগমূলক। এখন যৌগমূলকের যোজনী নিয়ে আমাদের কথা বলতে হবে। মাথায় রাখবেন, আধানের যে ভ্যালুটা আছে 1 2 3 4 যাই হোক না কেন, যোজনী এক্স্যাক্টলি সেম ভ্যালু, কিন্তু সেটার কোনো প্লাস মাইনাস থাকবে না। যোজনী কি কখনো প্লাস মাইনাস হয়? এটা কখনো হয় না কিন্তু, যে আমাদের -2 -3 যোজনী বা শূন্য যোজনী। শূন্য যোজনী হইতে পারে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, ওটা ডিফারেন্ট কেস, বাট যোজনী কখনো মাইনাস হবে না। এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখি। তাহলে এখানে যোজনীর ক্ষেত্রে আমরা এই ভ্যালুটাকেই বসাবো, জাস্ট কোনো ধরনের সাইন দেব না, মানে প্লাস সাইন আছে এখানে যেহেতু 1, তার মানে এটা যোজনী কত? 1, এটা 2, এটা যোজনী 2, এটা 2 যোজনী 2, এটা 1, তার মানে যোজনী 1। তাহলে আমরা মোটামুটি ভাবে হয়তো বুঝতে পারছি যে যৌগমূলক বলতে কি বোঝায়। আরেকটু কিছু কথা অ্যাড করি, যৌগমূলকের আরো একটা নাম আছে, মানে এই যৌগমূলকে আরেকটা সিনোনিম আছে, সেটাকে আমরা বলি র্যাডিক্যাল। ঠিক আছে, র্যাডিক্যাল বা যৌগমূলক, আমরা দুইটা কথাই মাথায় রাখবো, কারণ পরীক্ষায় মাঝে মাঝে ক নাম্বারের কোশ্চেন চলে আসে। কি কোশ্চেন? যে র্যাডিক্যাল কাকে বলে, তখন কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যেতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। এখন এখানে আরো একটা ইনফরমেশন আমি একটু অ্যাড করি, এটা হচ্ছে আমাদের মাঝে মাঝে ভাইবাতে জিজ্ঞেস করে যে আমাদের পজিটিভ যৌগমূলক বা ধনাত্মক যৌগমূলক কয়টা আছে? ধনাত্মক যৌগমূলক আমরা মনে রাখবো মাত্র দুইটা আছে। সে দুইটা কি কি আমি একটু এখানে লিখে রাখি। ধনাত্মক যৌগমূলক হচ্ছে আমাদের একটা অ্যামোনিয়াম, একটু আগে লিখছি, আরেকটা আছে আমাদের ফসফোনিয়াম। লেখাটা বোঝা যাচ্ছে কিনা? একটা আমাদের অ্যামোনিয়াম, আর একটা হইতেছে আমাদের ফসফোনিয়াম। অ্যামোনিয়াম দেখতে কেমন হয়? অ্যামোনিয়াম দেখতে কেমন হয় আমি একটু এই পার্টটা মুছে দিই। অ্যামোনিয়াম দেখতে কেমন হয় এখানে লিখি আমরা। হ্যাঁ, অ্যামোনিয়াম হচ্ছে আমাদের NH4+, আমরা একটু আগে পড়ে আসছি ভাই। আচ্ছা, ফসফোনিয়াম দেখতে কেমন হবে? এক্স্যাক্টলি সেম, বাট ওই নাইট্রোজেনের জায়গায় একটা ফসফরাস দিয়ে দিব আমরা, তাহলে PH4+। এই দুইটা হচ্ছে আমাদের ধনাত্মক যৌগমূলক। হোপফুলি আমরা এই স্লাইডটা ক্লিয়ার। আমরা সামনের দিকে যাই আস্তে আস্তে। আচ্ছা, যৌগের রাসায়নিক সংকেত লিখতে হবে আমাদের। হ্যাঁ, আমরা কি পড়ি যে আমাদের বইয়ের লেখাটা কি বলছে, যে যৌগের একটা অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যা, মানে আমাদের প্রতীক, সাপোজ নাইট্রোজেন জন্য আমরা N লিখবো, অক্সিজেনের জন্য O লিখবো, এটা হচ্ছে আমাদের যৌগের কি বলে এটাকে, পরমাণুর প্রতীক। আর সংখ্যা কয়টা আছে, এরা নাইট্রোজেন কয়টা আছে, অক্সিজেন কয়টা আছে, ফসফরাস কয়টা আছে, এইটা হচ্ছে আমাদের সংখ্যা। সংখ্যার মাধ্যমে অণুটাকে প্রকাশ করাকে আমরা কি বলতেছি? ওই যৌগের রাসায়নিক সংকেত। যেমন পানির রাসায়নিক সংকেত, এখানে আমাদের একটা গ্যাপ রাখছে। এখন রাসায়নিক সংকেত লেখার জন্য আমরা কয়েকটা আমরা রুলস ফলো করব। ঠিক আছে, ওই রুলস গুলো আমি একটা করে এখানে লিখি। আচ্ছা, এখানে আমরা দুইটা পয়েন্ট লিখছি, একটা আরো পয়েন্ট আছে, আমরা একটা একটা করে দেখি। একই মৌলের অণুর ক্ষেত্রে একটা মৌল দিয়েই অণু হইতে পারে। যেমন আমি যদি বলি আমাদের কাছে একটা ক্লোরিন আছে, এটা আরেকটা ক্লোরিনের সাথে কানেক্টেড হয়ে
আমাদের একটা অণু তৈরি করছে, সেই অণুটা হচ্ছে আমাদের ক্লোরিন 2 গ্যাস। আচ্ছা, এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ওই যে মৌলটা আছে, যে একটা মৌল, সেই মৌলটার আমি আগে কি লিখবো, প্রতীকটা লিখবো। প্রতীকটা লেখার পরে ওই অণু তৈরি হওয়ার জন্য যতগুলা পরমাণু দরকার সেই নাম্বারটা আমি হচ্ছে নিচে লিখবো। সেই নাম্বারটা আমি কোথায় লিখবো, নিচে লিখবো। আচ্ছা, এখানে একটু আবার লিখে দিই, সেটা হচ্ছে যে ক্লোরিন 2। দেখেন আমি যখন ক্লোরিন 2 লিখছি, আমি কিভাবে লিখছি, আসলে ক্লোরিনের প্রথমে প্রতীকটা লিখছি আর নিচে হচ্ছে নাম্বারটা লিখছি, যে দুইটা ক্লোরিন মিলে একটা অণু তৈরি করছে। তাহলে আমি যদি বলি অক্সিজেন অণুর কথা, আমি এখানে বলতেছি অক্সিজেন অণুর কথা, তাহলে অক্সিজেন অণু কিভাবে লিখবো, অক্সিজেন লিখলাম ফার্স্টে, অক্সিজেনের প্রতীক লিখছি। অক্সিজেন কয়টা মিলে অণু হইতে পারে, দুইটা মিলেও হইতে পারে, এটাকে আমরা বলি অক্সিজেন গ্যাস। আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস। ওকে ফাইন। আবার এরকমও হইতে পারে যে আমরা তিনটা অক্সিজেন নিয়ে একটা অণু তৈরি করছি, তখন এটার নাম হয়ে যায় ওজোন। আমরা হয়তোবা সবাই ওজোন স্তরের কথা শুনছি, তাই না? ওজোন স্তর আসলে কিভাবে, মানে ওজোন কেন বলতেছি, ওই ওজোনটা হচ্ছে O3, বুঝতে পারছি আমরা। আচ্ছা, আমরা আরো একটা অণু নিয়ে কাজ করি। সাপোজ আমাদের কাছে একটা অণু আছে, আমি বললাম যে নাইট্রোজেনের একটা অণু আছে, ঠিক আছে? নাইট্রোজেনের অণু যদি তৈরি করতে চাই, তাহলে নাইট্রোজেনের কয়টা পরমাণু লাগবে, দুইটা পরমাণু লাগবে, তাহলে N2 এই ফরম্যাটে আমরা লিখবো। হোপফুলি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি এরকম না হয়ে একাধিক মৌল থাকে, যে ভাই আমি তো বুঝছি আপনি এখানে ক্লোরিন বসাইছেন, শুধুমাত্র ক্লোরিনের প্রতীকটা দিছেন, নিচে হচ্ছে কয়টা এটা দিছেন, নিচে একটু ছোট্ট করে নিচে দিতে হবে। এখানে আমরা অক্সিজেনেরটা দিছি, নিচে 2 বসাইছি, অক্সিজেনেরটা দিছি, নিচে 3 বসাইছি, ওজন তৈরি হয়েছে, আমি তো সবকিছু বুঝতে পারছি। কিন্তু যদি একাধিক মৌলের অণু থাকে, যেমন আমি বলতে পারি কার্বন আর অক্সিজেন মিলে একটা কি তৈরি করলো, একটা অণু তৈরি করতে পারে, পারে না? অবশ্যই পারে। আবার আমি বলতে পারি নাইট্রোজেন আর হচ্ছে আমাদের অক্সিজেন মিলে একটা অণু তৈরি করতে পারে। এই ধরনের অণুর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, সাপোজ এখানে এ মৌল আছে, এ মৌলে যোজনী, আমি র্যান্ডমলি দুইটা মৌল নিতেছি, আমি বললাম এ মৌল যোজনী হইতেছে X, আবার বি মৌলের যোজনী এটা হইতেছে Y। তাহলে এখান থেকে আমাদের অণুর সংকেত কি হবে, অণুর সংকেত হচ্ছে আমাদের, আগে আমরা A আর B একটু পাশাপাশি বসাইলাম, বসানোর পর আমরা খেয়াল করব যে A এর যোজনী কত, X। এই A এর যোজনীটা আমি B এর সাথে বসাবো, এই যে এখানে বসাবো X। আবার B এর যে যোজনী Y, সেটা আমি হচ্ছে A এর সাথে বসাবো। এই পার্টটা আমরা ভালো করে বুঝছি কিনা একটু দেখি। আমি আবার বলি, একটার যোজনী আরেকটার পাশে বসাবো, একদম ভাই খাঁটি বাংলা হিসাব। একটার যোজনী আমি কি করব, আরেকটার পাশে বসাবো। এখন ভাই তাহলে কেমনে কি আমরা একটু দেখি। সাপোজ আমরা এখানে একটা নতুন স্লাইড নিয়ে নিই। সাপোজ আমরা হচ্ছে নাইট্রোজেন আর হইতেছে অক্সিজেন নিয়ে একটা অণু তৈরি করতে চাই। নাইট্রোজেনের যোজনী কত হয়, নাইট্রোজেনের যোজনী হচ্ছে আমাদের 3, আর অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হইতেছে আমাদের 2। তাহলে ভাই এই দুইটা নাইট্রোজেন আর অক্সিজেন যদি বিক্রিয়া করে, তাহলে এখানে আমাদের একটা নতুন অণু লাগবে। সেই অণুটা কি হবে, নাইট্রোজেন আর অক্সিজেন আমি পাশাপাশি বসাইলাম। ওকে ফাইন। নাইট্রোজেনের যোজনী 3, এইটা বসাবো অক্সিজেনের পাশে। অক্সিজেনের যোজনী 2, এটা বসাবো আমি নাইট্রোজেনের পাশে। তাহলে এই যে আমাদের সুন্দর একটা কি তৈরি হয়ে গেছে, একটা অণু তৈরি হয়ে গেছে। এই অণুটার আমি যদি একটা নাম বলতে চাই, এই অণুটার নাম হইতেছে আমাদের, দেখেন নাইট্রোজেন কয়টা আছে, 2টা আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলবো ডাইনাইট্রোজেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে হইতেছে আমাদের ভাই 3টা, অক্সিজেন আছে হইতেছে আমাদের 3টা। অক্সিজেন যেহেতু 3টা আছে, তখন এটাকে আমরা বলবো ট্রাই। ডাই মানে কি বোঝায়, ডাই মানে ডাই এই কথাটা মানে হইতেছে 2, আর ট্রাই এই কথাটা মানে হইতেছে 3। তাহলে ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। অক্সিজেন কয়টা আছে,
তিনটা, তখন এটাকে আমরা বলতেছি ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। ফর এক্সাম্পল সাপোজ চিন্তা করেন যে হচ্ছে অক্সিজেন 4টা আছে, তখন এটাকে আমরা কি বলবো, ডাইনাইট্রোজেন, 4-এর জন্য বলবো টেট্রা, তখন ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। আবার এরকম হইতে পারে যে 5টা অক্সিজেন আছে, তখন আমরা কি বলবো, ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। এই যে ডাইনাইট্রোজেন টেট্রা, ডাইনাইট্রোজেন পেন্টা, এটা হচ্ছে আপনারা আরেকটু হায়ার লেভেলে গেলে পড়তে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলটা আমরা দেখে ফেলছি, তারপরে হচ্ছে আমরা পরের এক্সাম্পলে যাই। সেটা হচ্ছে যে আমরা আরো একটা এক্সাম্পল নিয়ে এখানে, সাপোজ আমাদের একটা মৌল আছে ফসফরাস, যেটা দিয়ে আজকে আমরা পড়া শুরু করছি। ফসফরাসের যোজনী কত? আমি দেখছিলাম একবার 3ও হয়, আরেকবার কি হয়, 5 হয়, ঠিক আছে। আবার ক্লোরিন একটা মৌল আছে, ক্লোরিনের যোজনী আমরা প্রথম লেকচারে দেখছিলাম, ক্লোরিনের যোজনী অলওয়েজ কত হবে, 1 হবে। তাহলে আমি এখন চাই ফসফরাস এবং ক্লোরিন মিলে কি করতে, একটা যৌগ তৈরি করতে। এখন তাহলে ভাই ফসফরাস আর ক্লোরিন মিলে কিভাবে একটা যৌগ তৈরি করতে পারি? ফসফরাস আর ক্লোরিন আমি দুইটা পাশাপাশি বসাইলাম। আচ্ছা এই কালারটা সুন্দর না, আমরা অন্য একটা কালার চলে যাই। আচ্ছা তাহলে ফসফরাস আর একটা হচ্ছে আমাদের ক্লোরিন, দুইটা পাশাপাশি বসাইছি। ক্লোরিনের যোজনী কত, 1। তাহলে এখানে আমি কি 1 দিব? কিছু না দেওয়ার মানে হচ্ছে এখানে একটা আছে, ঠিক আছে, এখানে আর এক্সট্রা করে 1 লেখার দরকার নেই, ফাইন। তাহলে আমাদের ক্লোরিনের যোজনী বসানো শেষ, অলরেডি বসানো আছে। ফসফরাসের যোজনী আমি 3ও ধরতে পারি, আবার 5ও ধরতে পারি, আমার ইচ্ছা। তাহলে আমি হচ্ছে ফসফরাসের যোজনী সাপোজ ধরলাম 3, আমি এটা নিয়ে কাজ করতেছি। তাহলে এটা কি হবে, PCl3, এটা আমাদের একটা অণু তৈরি হয়ে গেছে। তাহলে এখানে ফসফরাস কয়টা আছে, একটা, ক্লোরিন কয়টা আছে, 3টা। কেমনে হয়েছে ভাই? কারণ ফসফরাসের যোজনী 3 আর ক্লোরিনের যোজনী 1। আচ্ছা তাহলে এই যে 3টা আছে, 3টা থাকলে নাম কি যেন বলছিলাম, ট্রাই। আচ্ছা তাহলে এটার নাম কি হবে, ফসফরাস ট্রাইক্লোরাইড। আমি এখানে একটু লিখি, ফসফরাস ট্রাইক্লোরাইড। আচ্ছা তাই ভাই বুঝছি তো ভাই, এটা হইতেছে ফসফরাস আপনি ট্রাই করছেন। তাহলে আমি যদি 5 দিয়ে করতে চাই, সাপোজ আমি হইতেছে এখন এই 5 এটা নিয়ে কাজ করতে চাই, তাহলে ফসফরাস আর ক্লোরিন পাশাপাশি লিখলাম। ফসফরাসের যোজনী 5, তাহলে ক্লোরিনের পাশে আমি বসাবো হচ্ছে 5, আর ক্লোরিনের যোজনী যেহেতু 1, তাহলে ফসফরাসের পাশে 1 অলরেডি আছে, এটা আমাদের আর এক্সট্রা করে বসানোর দরকার নাই। তাহলে এখানে ভাই 5 আছে, 5-এর নাম কি হয়, 5-এর নাম হচ্ছে আমাদের পেন্টা। তাহলে এটার নাম কি হবে, এটা হচ্ছে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড, ঠিক আছে। আমরা হোপফুলি এই সবগুলো জিনিস আমাদের জন্য ক্লিয়ার। আমরা পরের স্লাইডে যদি যাই, এই যে এগুলো এখন আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে। আমরা অলরেডি নিয়মগুলো দেখছি, 2টা নিয়ম দেখছি, আর একটা নিয়ম আছে সেটাও দেখাবো। এই যে এখানে একটু প্রথমটা নিয়ে একটু যদি ব্যাখ্যা করি, N2O3 আমরা একটু আগে দেখছি, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। কেমনে হয়েছে, নাইট্রোজেনের যে যোজনী সেটা হইতেছে অক্সিজেনের পাশে বসাইছি, আর অক্সিজেনের যে যোজনী সেটা আমি নাইট্রোজেনের পাশে বসাইছি, সিম্পল। অ্যালুমিনিয়াম আর অক্সিজেন মিলে, ঠিক আছে ভাই, অ্যালুমিনিয়ামে আর কি নিয়ে বিক্রিয়া করতে হবে, অক্সিজেন নিয়ে আমি পাশাপাশি বসাইছি। বসানোর পর অ্যালুমিনিয়ামের যোজনী আমি প্রথম দিন দেখে আসছি কত হয়, 3 হয়। অক্সিজেনের যোজনী কত হয়, 2 হয়, ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম 2O3, ফাইন। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের যোজনী কত, ক্যালসিয়ামের যোজনী হইতেছে 2, তাহলে ক্লোরিনের পাশে বসাই আমি 2, একদম ফার্স্ট। ক্লোরিনের যোজনী কত, 1, তাহলে ক্যালসিয়ামের পাশে অলরেডি 1 আছে, এটা এক্সট্রা করে বসানোর দরকার নাই। এবার আসি আমরা কার্বন ডাই অক্সাইডে। এইটা একটু মজার একটা কাহিনী আছে। সে মজার কাহিনীটা কি ভাই, সেটা হচ্ছে আমি বসাইলাম এখানে কার্বন, আমি বসাইলাম এখানে অক্সিজেন। এখন আমাকে বলেন যে কার্বনের যোজনী কত হয়, 2 হয়, 4ও হয়। আচ্ছা আমি ফার্স্টে একটু 2 নিই, ঠিক আছে। ফার্স্টে কার্বনের যোজনী আমি নিলাম 2, সেটা আমি অক্সিজেনের পাশে বসাইছি। আবার অক্সিজেনের যোজনী 2, সেটা আমি কার্বনের পাশে বসাইছি। এখন এখানে একটু তাকায় দেখেন তো, 2টা সেম নাম্বার আছে না? 2টা সেম নাম্বার যদি থাকে, অথবা যদি এমন কোনো নাম্বার থাকে যেটার একটা সাধারণ গুণনীয়ক আছে, আমি আবার বলি, এই 2টা নাম্বারকে যদি একটা সাধারণ একটা কমন নাম্বার দিয়ে ভাগ করা যায়, একটা কমন নাম্বার দিয়ে কি করা যায়, ভাগ করা যায়, তখন আমরা ভাগ করে ফেলবো।
এখন কি বললেন ভাই এগুলা? বলছি হচ্ছে অক্সিজেনের পাশে 2 আছে, কার্বনের পাশে 2 আছে। আমি এই 2টাকেই 2 দিয়ে ভাগ করতে পারি। যদি 2 দিয়ে ভাগ করি তখন কি থাকবে? কার্বন একটা থাকবে, অক্সিজেনও কয়টা থাকবে? একটা থাকবে। এই যে আমি কার্বন একটা, অক্সিজেন একটা। এখন এই 1 1 তো আমরা দেই না, তাহলে এই 1 1টা আমরা কি করলাম? রিমুভ করে ফেললাম। তাহলে এইটা হচ্ছে আমাদের CO। এই CO এর একটা নাম আছে, CO এর একটা নাম আছে কার্বন, কার্বন মনো অক্সাইড। মনো মানে কি? মনো হইতেছে এক, মানে এখানে একটা অক্সিজেন আছে, এটাকে আমরা কি বলি? কার্বন মনো অক্সাইড, একটা অক্সিজেন আছে। তাহলে এখান থেকে আমরা সামারি কি নিব ভাই? আমরা কি বুঝছি আসলে? এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কোনো যদি 2টা নাম্বার থাকে ওগুলোকে যদি ভাগ করা যায় তাহলে একটা কমন নাম্বার দিয়ে আমরা ভাগ করে ফেলবো। আমরা আরো একটা উদাহরণ দেখি, সেটা হইতেছে যে ভাই কার্বনের যোজনী 4ও তো হয়, তাই না? বড় করে লিখলাম কার্বনের যোজনী, এখন আমি ধরলাম 4। অক্সিজেনের যোজনী কিন্তু সবসময় 2, এটার কোনো চেঞ্জ নেই। তাহলে এখন 2 আর 4 আছে, এই 2 আর 4কে কি আমি এখন ভাগ করতে পারবো না? পারবো তো ভাই, 2 দিয়ে ভাগ করা যাবে না? এটাকে 2 দিয়ে ভাগ করলে 1 আসে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 আসে। তাহলে আমি যদি ভাগ করার পরে কার্বন কয়টা আসবে? একটা। অক্সিজেন কয়টা আসবে? 2টা। তাহলে আমরা হইতেছে এই যে আমাদের কার্বন যে একটা, এই 1 তো আমরা লিখি না, তাই না? পুরোটাই মুছি, আবার একটু নতুন করে লিখি। কার্বন একটা, অক্সিজেন কয়টা আছে? 2টা। এই জিনিসটাকে আমরা কি করছি? 2 দিয়ে ভাগ করার পর এখানে লিখে দিই আমি 2 দিয়ে ভাগ করার পর, তাহলে 2 দিয়ে ভাগ করার পর কি হয়েছে? CO2 হয়েছে। এই CO2, অক্সিজেন একটু আগে ছিল একটা, এই জন্য আমরা বলছি কার্বন মনো অক্সাইড। এখন অক্সিজেন হয়ে গেছে 2টা, এই জন্য এখন আমরা এটাকে কি বলবো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। আমরা অনেকেই হয়তো বা জানি, না জানলে জেনে নিব, কোনো সমস্যা নেই। এই যে আমরা বলি না মনো, এই মনো কথাটার মানে কি? এই মনো কথাটার মানে হইতেছে এক। এই ডাই কথাটার মানে কি? 2। একটু আগে আমরা দেখছি যে হচ্ছে আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইড ছিল, ট্রাই কথাটার মানে কি? 3। টেট্রা কথাটার মানে কি? 4। পেন্টা কথাটার মানে কি? 5। আর হেক্সা কথাটার মানে কি? 6। এরকম করে আরো আছে, শেষ নেই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যেটা আমরা বলতেছিলাম যে আমাদের এই যে মোটামুটি আমরা যেগুলো দেখলাম এটা হচ্ছে রুলস। আরো একটা রুলস আছে, আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, আণবিক সংকেতে আসার আগে আরেকটা রুলস দেখতে হবে, সেটা হচ্ছে যে যখন আমি একটু টপিকের একটা আলাদা করে নাম লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সাদা কালো দিয়ে একটু টপিকের নাম লিখি, সেটা হচ্ছে আমাদের যৌগমূলক দ্বারা অনুগঠন। আমরা এতক্ষণ তো দেখলাম যেগুলা যৌগ বা অণু তৈরি করছি, আমরা হচ্ছে কি করছি? একটা যোজনী আরেকটা জায়গায় বসাইছি, সব তো বুঝছি, কিন্তু এগুলোর মধ্যে আমি কিন্তু এখনো যৌগমূলক ইউজ করিনি। যৌগমূলকের আমরা যোজনীগুলো জানি, যৌগমূলকের কয়েকটা যোজনী আমি একটু লিখে ফেলি এখানে। আমরা আজকে প্রথম পড়াই কিন্তু এটা ছিল NH4+, এটা যোজনী হইতেছে 1। তারপর হচ্ছে আমাদের আরেকটা ছিল PH4+, ফসফোনিয়াম, এটা যোজনী ছিল 1। কার্বনেট একটা জিনিস ছিল CO3 2-, এটা যোজনী কত ছিল? এটা যোজনী ছিল হচ্ছে আমাদের 2। তারপরে আমাদের আরো একটা ছিল হচ্ছে কোনটা যেন? হাইড্রোক্সাইড OH-, এটা যোজনী ছিল হচ্ছে আমাদের, এটা ছিল হচ্ছে আমাদের 1। আচ্ছা, এখন আমি যদি যৌগমূলক দিয়ে বিক্রিয়া করতে চাই তাহলে আসলে আমাদের জিনিসটা দেখতে কেমন হবে? সাপোজ আমি হচ্ছে নিলাম এখানে একটা যৌগমূলক আছে আমাদের কাছে, সাপোজ সালফেট। সালফেট, সালফেট জন্য কি ছিল? লিখছিলাম আমরা SO4 2-, তাই না? আচ্ছা, এটা যোজনী কত ছিল? এটা যোজনী হইতেছে ছিল 2। আর একটা দেখছিলাম সালফাইট, এটা কিন্তু সালফাইট না, এটা সালফেট। সালফেট হইলে SO4 2-, আর সালফাইট হইলে SO3 2-। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এখন এই যে আমাদের এখানে একটা সালফাইট আছে, এটা হইতেছে 2,
এখন আমি সাপোজ বিক্রিয়া করতে চাই হচ্ছে এখানে কি বলে এটাকে অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করতে চাই, যেহেতু এটা হচ্ছে একটা প্লাস, এটা হচ্ছে আমাদের একটা মাইনাস, তাহলে বিক্রিয়া করবে এরা। ওকে ফাইন, বিক্রিয়া করবে। তাহলে আমরা নিলাম হচ্ছে এখানে একটা অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম হইতেছে NH4 প্লাস, এইটা যোজনী কত 1। আমি কিন্তু এখানে একটু বলে দিই, আমি যে পাশে নাম্বারগুলো লিখতেছি না, এই যে এই নাম্বারগুলা বা এই নাম্বারগুলা, এই সবগুলো আসলে আমি বলতেছি যোজনীর কথা, আমরা যেন এই জিনিসটা ভুলে না যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে লেকচারে ব্যাক আসি। এখন অ্যামোনিয়াম আর সালফেট যেহেতু প্লাস মাইনাস, এই দুইটা দিয়ে আমি একটা বিক্রিয়া করতে পারবো বা একটা অণু তৈরি করতে পারবো। কিভাবে যেন অণু তৈরি করব, সেই আগের মতন অ্যামোনিয়াম আমি বসাইলাম NH4, সালফেট বসাই SO4, দুইটা আমি বসাইছি। বসানোর পরে একটার যোজনী কি করব, আমি আরেকটা জায়গায় বসাবো। ভাইয়া বলেন তো সালফেটের যোজনী কত 2, তাহলে এই যে আমাদের NH4 আছে, এই টোটালটার সাথে আমি একটা ব্র্যাকেট দিয়ে 2 দিব। কেন ব্র্যাকেট দিতে হবে, কেন এটা কি আলাদা রুলস? এটা আলাদা রুলস না, এটা একটু কমন সেন্স আমরা খাটাই। যদি আমি এখানে ব্র্যাকেট না দিই, সাপোজ আমি এখানে ব্র্যাকেট দিলাম না, আমি লিখলাম NH4, এটা আছে 2টা, দেখেন তো জিনিসটা আসলে কি 42 এর মতো লাগবে না? লাগবে তো। তখন কি আমাদের এখানে কি হাইড্রোজেন কয়টা আছে? এখানে কি হাইড্রোজেন আমাদের 42টা আছে? এরকম তো কিছু না। তাহলে আমরা কি করব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেব। ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এই যে NH3 আছে, এই NH3 কয়টা আছে আসলে 2টা আছে। হোপফুলি আমরা জিনিসটা ক্লিয়ার। আবার দেখি সালফেট, সালফেটের যোজনী 2 আছে, এটা তো এখানে বসাইছি। অ্যামোনিয়াম, এটা যোজনী কত 1, তাহলে এই SO4 এই টোটালটার সাথে একটা কি বসাইছি 1 বসাইছি। এখন কথা হচ্ছে যদি 1 না বসাইতাম তাহলে আমাদের কোনো কিছু হইতো? আমরা কিন্তু দেখছি এর আগে যে 1 থাকলে ওটা বসানো দরকার নেই, 2 বা 3 থাকলে ওটা নিয়ে একটু আমাদের কাহিনী করতে হয়। 1 থাকলে ওটা যেহেতু বসানোর দরকার নাই, এখানে আমাদের ব্র্যাকেটও দরকার নেই, কিছুই দরকার নেই। তাহলে ব্র্যাকেট আমরা কখন ইউজ করব, যখন দেখব ব্র্যাকেট কখন, যখন আমরা দেখব যে 2 অথবা 3 অথবা 4 অথবা 5 এই নাম্বারগুলো বসাতে হবে, মানে 1 বাদে যেগুলো আছে সবগুলোর জন্য আমি কি বসাবো, এখানে ব্র্যাকেট বসাবো। ফর এক্সাম্পল এই যে আমাদের অণু তৈরি হয়ে গেছে, আমরা আরো একটা এক্সাম্পল, যে আমি হচ্ছে এখানে অ্যামোনিয়াম নিলাম, এই অ্যামোনিয়ামের সাথে মানে এই NH4 এর সাথে আমি একটা ক্লোরিনের বিক্রিয়া করতে চাই। তাহলে NH4 আর Cl আমি পাশাপাশি বসাইছি। বসানোর পরে NH4 বা অ্যামোনিয়াম, এটা যোজনী কত যেন 1, তাহলে ক্লোরিন একটা আছে, একটাই, কোনো কিছু ধরার দরকার নেই। ক্লোরিনের যোজনী কত 1, তাহলে NH4 এর এখানে কোনো ধরনের ব্র্যাকেট ট্যাকেট দিয়ে 1 দেওয়ার দরকার নেই। তাহলে ব্র্যাকেট কখন ইউজ করব, যখন 2 3 4 এই ভ্যালুগুলো আমাদের ইউজ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে ব্র্যাকেটটা সরাই দিচ্ছি। এই যে আমাদের NH4, এটাকে বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, বুঝতে পারছি আমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আরো একটা লাস্ট এক্সাম্পল দেখে ফেলি। সেটা হচ্ছে আমাদের কাছে একটা যৌগমূলক আছে, আমি বললাম এটা হচ্ছে নাইট্রেট। নাইট্রেট বাংলায় একটু লিখে ফেলি, নাইট্রেট। এটা হচ্ছে আমাদের সংকেত NO3 মাইনাস, NO3 মাইনাস, এটা একটা যৌগমূলক। এটা যোজনী কত হবে, আয়ন যে নাম্বারটা সেটাই হচ্ছে আমাদের কি যোজনী, তাহলে এটা হচ্ছে আমাদের 1। এখন আমি হচ্ছে এটার সাথে কিছু একটা বিক্রিয়া করাইতে চাই, সেটা কি বিক্রিয়া হইতে পারে? সাপোজ আমি এখানে বিক্রিয়া করাবো H, হাইড্রোজেন। হাইড্রোজেন এর যোজনী কত, একদমই সিম্পল, হাইড্রোজেন গ্রুপ 1 এ আছে, এটা যোজনী হচ্ছে আমাদের কত 1। তাহলে এই দুইটা যদি আমি বসাই, হাইড্রোজেন আর একটা হচ্ছে আমাদের NO3, তাহলে দুইজনের যোজনী 1 1 করে, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট আমি দুইটা পাশাপাশি বসাই দেব। H, তারপরে হচ্ছে আমাদের এখানে কি আছে NO3, এই যে আমাদের তৈরি হয়ে গেছে HNO3। এটার একটা সুন্দর নাম আছে, সেই সুন্দর নামটা কি, সেটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। আমি যদি চাই যে ভাই আমি হাইড্রোজেনের সাথে
একটা সালফেটের বিক্রিয়া করাইতে চাই, সালফেটের যোজনী আমরা কত বলছি, আমি র্যান্ডমলি উদাহরণ দেখাচ্ছি। হ্যাঁ, সালফেটের যোজনী আমি বলছিলাম 2 আর হাইড্রোজেনের যোজনী আমরা বলছি 1। তাহলে যেন কি করতে হবে, হাইড্রোজেন আর সালফেট দুইটা পাশাপাশি বসাইতে হবে, বসানোর পরে একটা যোজনী আরেকটা জায়গায় বসাতে হবে, একদমই ইজি। সালফেটের যোজনী আমি কত বসাবো, সালফেটের যোজনী হচ্ছে 2, তাহলে হাইড্রোজেনের পাশে একটা 2 বসাই, আর হাইড্রোজেনের যোজনী 1, তাহলে সালফেটের এখানে কোনো কিছু করার দরকার নাই, তাহলে এটার মতো থাক। এই যে আমাদের H2SO4 তৈরি হয়ে গেছে, এটার নামটা কি, এটার নাম হইতেছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। তারপরের দিকে আমরা যাই, সামনের টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের এখানে বলছে আণবিক সংকেত। এখন আণবিক সংকেতটা কি, আমাদের এখানে একটা বিশাল একটা ডেফিনেশন দেওয়া আছে। এখানে একটু কথা আমি একটু অ্যাড করি। হ্যাঁ, আমরা লাইফে হচ্ছে আরো সামনে এক্সাম থাকবে, এসএসসি, এইচএসসি, আমরা সামনে আরো অনেক পড়াশোনা করব। যে কোনো ধরনের ডেফিনেশন পড়ার ক্ষেত্রে আমরা সামনে অনেক ডেফিনেশন পড়বো, ঠিক আছে। যে কোনো ধরনের ডেফিনেশন পড়ার ক্ষেত্রে একটা ভুলও করা যাবে না। সে ভুলটা কি, সে একটা ভুল অনেকে এরকম করে যে একদম যা আছে ভাই বইয়ের মতো ঠোঁটস্থ ওইটাই লিখে দেয়, এত প্রেশার নেওয়ার দরকার নেই। আবার অনেকে মনে করে যে ভাই একদম চিল, কোনো ধরনের প্যারা নেই, আমি মোটামুটি বুঝছি, ওইটাই বানায় বানায় লিখে দেবো। এইটাও করা যাবে না, এই দুইটা ভুলের একটাও করা যাবে না। যে কোনো ডেফিনেশনের ক্ষেত্রে বা সংজ্ঞার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কতগুলা, প্রত্যেকটা সংজ্ঞার কতগুলা কি থাকবে, কি পয়েন্ট। কি পয়েন্ট বলতে কি বুঝাইতেছি, কি পয়েন্ট বলতে বুঝাইতেছি যেই ওয়ার্ড বা যে ফ্রেজগুলা ওই সংজ্ঞাতে না থাকলেই না, ওগুলো আমাদের মাস্ট দিতে হবে। বাকি সবকিছু আমরা বানায় লিখি আর যেভাবে লিখি, ওই পয়েন্টগুলো আমাদের মাস্ট থাকতে হবে। যেমন আমরা এই সংজ্ঞাটা একটু দেখি কি বলছে, একটা মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক, এই যে একটা কি পয়েন্ট পাওয়া গেছে, এইটা আমাদের মাস্ট লিখতে হবে, প্রতীক না লিখলে কিন্তু হবে না। তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা। তার মানে আমরা যখন আণবিক সংকেত লিখতে যাব, কি কি থাকতে হবে, প্রতীক থাকতে হবে, এবং কি থাকতে হবে, ওই যে প্রতীকটা আছে, সাপোজ একটা মৌল, ওইটা আসলে কয়টা আছে, এই যে আমাদের সংখ্যাটা থাকতে হবে। এই সংখ্যাটা দিয়ে প্রকাশিত সংকেতকে কি বলে, আণবিক সংকেত। তাহলে এই সংজ্ঞাতে আমরা আসলে দুইটা কি পয়েন্ট পাইছি, একটা হইতেছে প্রতীক, আরেকটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে, ফাইন। এবার আমরা আরেকটু সিম্পলিফাই করে পড়ি। একটা মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু, মানে অনেকগুলো পরমাণু থাকতে পারে, ঠিক আছে। সাপোজ আমি নিলাম হচ্ছে এখানে H2SO4, একটু আগে আমরা দেখছিলাম এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখন যতগুলো মৌল আছে, এখানে কয়টা টাইপের মৌল আছে দেখেন তো, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, তার মানে 3টা টাইপের মৌল আছে বা 3টা মৌল আছে। এখন হাইড্রোজেন কয়টা পরমাণু আছে, 2টা, সালফারের কয়টা পরমাণু, কিছু নাই মানে কয়টা, একটা, আর অক্সিজেন কয়টা পরমাণু আছে, 4টা পরমাণু আছে। এই যে আমি এই সালফিউরিক অ্যাসিড লিখলাম, সালফিউরিক অ্যাসিডে আমি কি প্রকাশ করছি, এখানে প্রতীক প্রকাশ করছি। এই যে হাইড্রোজেন একটা প্রতীক, সালফার হইতেছে একটা প্রতীক, অক্সিজেন হইতেছে একটা প্রতীক, এবং যে মৌলের পরমাণু যতটি, হাইড্রোজেন কয়টা, 2টা, সালফার কয়টা, একটাও নাই, সরি কি বলতেছি, সালফার হচ্ছে আমাদের একটা, আচ্ছা, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, তাহলে হাইড্রোজেন কয়টা, 2টা, সালফার কয়টা, একটা, অক্সিজেন 4টা। এই যে আমি সংখ্যাগুলো বসাইছি, এটাকে আমরা বলতেছি কি, আণবিক সংকেত। একদমই সিম্পল। আমি বললাম হইতেছে এখানে আমাদের সালফার আছে, অক্সিজেন আছে, আমি এই দুইটা মিলে একটা যৌগ তৈরি করতে চাই। ধরলাম সালফারের যোজনী হইতেছে এখানে 4 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে এটা কি কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে সালফার থাকবে একটা, অক্সিজেন থাকবে কয়টা, 2টা। এই যে সালফার O2 বা সালফার ডাই অক্সাইড, ডাই কেন, ওই যে অক্সিজেন 2, অক্সিজেনের যোজনী 2 এবং 2 আমরা কি দিয়ে প্রকাশ করি, ডাই দিয়ে প্রকাশ করি, সালফার ডাই অক্সাইড। তাহলে আজকে থেকে আমি সালফার ডাই অক্সাইড যখনই বলবো, আপনার মাথায় একটা ইমেজ ক্রিয়েট হবে। সেই ইমেজটা কি, যে সালফার একটা থাকবে, অক্সিজেন কয়টা থাকবে, 2টা থাকবে।
এই যে সালফারকে আমি প্রকাশ করতেছি H দ্বারা এবং অক্সিজেনকে প্রকাশ করতেছি O দ্বারা, এটা হইতেছে প্রতীক ফিল আপ হয়ে গেছে। এবং কয়টা করে আছে? সালফার একটা আছে, অক্সিজেন দুইটা আছে। এই যে আমি সংখ্যাটা বসাইছি, এই সংখ্যার মাধ্যমে আসলে আমি একটা কি কমপ্লিট করছি? একটা আণবিক সংকেত। আণবিক সংকেত কমপ্লিট করছি। তাহলে আণবিক সংকেতের জিনিসটা আসলে মোটামুটি ভাবে আমরা ক্লিয়ার। আমরা আরো একটা র্যান্ডম উদাহরণ দেখি। সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা অ্যাসিড আছে, সাপোজ কার্বনিক অ্যাসিড। হ্যাঁ, কার্বনিক অ্যাসিড। এখন কার্বনিক অ্যাসিড বললে নর্মালি তো কেউ বুঝবে না যে ভাই কার্বনিক অ্যাসিড কি। আমি যখন এটাকে লিখে প্রকাশ করব তখন আমরা দেখব যে হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন এরকম মৌলগুলো আছে। কি পরিমাণে আছে সংখ্যা দেখাইতে হবে, প্রতীক যেহেতু বসাইছি এখন সংখ্যার কাজটা হলে আমাদের আণবিক সংকেতটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন থাকবে এখানে দুইটা, কার্বন একটা, আর অক্সিজেন অক্সিজেন হচ্ছে তিনটা। তাহলে এই যে আমাদের কার্বনিক অ্যাসিডের জন্য H2CO3, এটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিডের সংকেত বা আণবিক সংকেত, যাই বলি না কেন। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই, দেখি গাঠনিক সংকেত। এই যে এটা আমাদের আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝা লাগবে, এখানে অনেক কিছু বোঝার আছে। আচ্ছা, ফার্স্টে আমরা কি বলছি যে একটা অণুতে মৌলের পরমাণুগুলো, আচ্ছা ঠিক আছে, মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে, এই যে একটা কি পয়েন্ট, কিভাবে আসলে সাজানো আছে, যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে। যে সুন্দর একটা পয়েন্ট, যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে কি বলতেছি আমরা? গাঠনিক সংকেত বলতেছি। তাহলে এখানে আমরা দুইটা কি পয়েন্ট পাইলাম। গাঠনিক সংকেতের যখন আমরা সংজ্ঞা বা ডেফিনেশন ক নাম্বারে আসবে তখন আমরা কিভাবে লিখবো, এই দুইটা পয়েন্ট আমরা খেয়াল রাখবো। বাকি সবকিছু আমরা নিজের মতো করে লিখতে পারি। যে কি পয়েন্ট কোনটা? যে যেভাবে সাজানো থাকে। তাহলে কি সাজানো থাকে? মৌলের পরমাণুগুলা। তাহলে পরমাণুগুলা যেভাবে সাজানো থাকে প্রতীক আর বন্ধনের মাধ্যমে আমি যদি এটাকে প্রকাশ করি, ওটাই হচ্ছে আমাদের কি? গাঠনিক সংকেত। আর পরমাণুগুলা যেভাবে সাজানো থাকে সেটা হচ্ছে প্রতীক আর বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে আমরা কি বলতেছি? গাঠনিক সংকেত। আবার বলি, পরমাণুগুলা যেভাবে সাজানো আছে সেটাকে আমি প্রতীক, মানে ওই যে সালফার, এস, হাইড্রোজেন, এইচ, এগুলো দিয়ে প্রকাশ করব এবং সেটার বন্ধনটা দেখাইতে হবে। ওইখানে ছিল সংখ্যা, যেটা আমরা কি বলতেছি? আণবিক সংকেত। আর এখানে বলতেছে গাঠনিক সংকেত, তার মানে গঠনটা দেখাইতে হবে। সেটা আসলে কিভাবে আছে, কয়টা হাত আছে, কয়টা যোজনী আছে, কয়টা বন্ধন আছে, এটাকে আমরা বলতেছি গাঠনিক সংকেত। আমি একদম সিম্পল একটা গাঠনিক সংকেত নিই। সেটা হচ্ছে যে গাঠনিক সংকেত দেখানোর জন্য একদম ফার্স্টে আমরা নিলাম H2O। আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখি, এগুলো আমরা কভার করব। H2O পড়বো আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পড়ব, আমরা হইতেছে সালফার ট্রাই অক্সাইড পড়ব। মোটামুটি এই তিনটা পড়লে হয়ে যাবে। দেখা যাক, আমরা শুরু করি। ফার্স্টে আমরা বলছিলাম কোনটা পড়বো, ফার্স্টে বলছি আমরা H2O, একদমই সিম্পল। এখন এখানে দেখেন, যখন আমরা প্রতীক এবং বন্ধনের মাধ্যমে, এখানে তো প্রতীক আছে, অক্সিজেন তো আছে, আমরা জানি, খুবই সিম্পল। বন্ধনের মাধ্যমে যখন দেখাবো তখন আমরা সবার আগে খেয়াল রাখবো 1 নাম্বার পয়েন্ট, আমাদের যোজনী দেখতে হবে। যোজনী দেখতে হবে, এই যোজনীটা ফিল আপ করতে হবে। কারো কোনো হাত খালি থাকা যাবে না। আমি এখানে লিখি, কারো কোনো হাত খালি থাকা যাবে না। এখন কি বুঝাইছে আসলে হাত খালি থাকা যাবে না মানে? দেখি আমরা সবার আগে বলছি যোজনী। অক্সিজেনের যোজনী আমি হাইড্রোজেনের পাশে বসাই, তাহলে অক্সিজেনের কয়টা হাত? দুইটা হাত। তাহলে সবার আগে আমি বসাবো প্রতীক, ওই যে বলছিলাম না প্রতীক, এই যে প্রতীক বসাইছি। তাহলে অক্সিজেন বসাইছি এখানে, অক্সিজেনের দুইটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত। আচ্ছা ঠিক আছে, দুইটা হাত বসাইছি। বলছিলাম কারো কোনো হাত খালি থাকা যাবে না, মানে সবগুলো ফিল আপ হইতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে হাইড্রোজেনের যে একটা যোজনী আছে, হাইড্রোজেনের একটা হাত, ওই একটা হাত দিয়ে সে অক্সিজেনের সাথে কানেক্ট হয়ে গেছে। আমি আবার বলি, হাইড্রোজেনের যে একটা হাত, সাপোজ হাইড্রোজেনের হাতটা আমি নীল কালার দিয়ে দেখি, এইটা হচ্ছে অক্সিজেনের সাথে কানেক্ট হয়েছে। তাহলে অক্সিজেনের এই হাতটাও ফিল আপ হয়েছে, হাইড্রোজেনের এই হাতটা কি হয়েছে? ফিল আপ হয়ে গেছে।
তাহলে এই দিক নিয়ে আমার আর কোনো সমস্যা নেই। আরেকটা হাত খালি আছে, আরেকটা হাইড্রোজেনও খালি আছে, হাইড্রোজেন যেহেতু দুইটা, তাহলে এইখানে আমরা কি বসাবো, আরো একটা হাইড্রোজেন বসাবো। এই হয়ে গেছে আমাদের H2O। আমি একটু সুন্দর করে লিখি, এখানে হচ্ছে আমাদের আরো একটা হাইড্রোজেন, তাহলে হয়ে গেছে আমাদের কি H2O। তাহলে এই যে পানির আছে, পানির যে গাঠনিক সংকেত সেটা দেখতে এরকম হবে। এখানে আমরা কি কি ইউজ করছি, এক হইতেছে আমাদের কি যেভাবে সাজানো থাকে তার প্রতীক, আর একটা কি বন্ধন, প্রতীকও দিছি আমরা অক্সিজেন হাইড্রোজেন, বন্ধনও দিছি এখানে। বুঝতে পারছি? ক্লিয়ার। তারপরে আসি হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের জন্য আমরা একটু নতুন করে জায়গা নিই। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের জন্য দেখি আমরা, আচ্ছা কার্বন ডাই অক্সাইড যখন পড়ছিলাম তখন একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা এইভাবে পড়ছিলাম না, কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, এরপরে কাটাকাটি করে কি আনছিলাম, CO2 আনছিলাম। এখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভাই এখানে কার্বনের যোজনী কত, 4, অক্সিজেনের যোজনী কত, 2। আচ্ছা ঠিক আছে, তাহলে কার্বনের তো 4টা যোজনী, আমি একটা কাজ করি, কার্বনের 4 দিকে 4টা হাত দিয়ে দিলাম। ওকে ফাইন। এবার অক্সিজেনের তো 2টা যোজনী, আমি যদি এখানে একটা অক্সিজেন বসাই তাহলে অক্সিজেনের তো আরো একটা হাত খালি থাকবে, অক্সিজেনের 2টা হাত হওয়া লাগবে, একটা 2টা, তাহলে যেটা ফিল আপ হইতেছে না ভাই। তাহলে আমরা কি করব, এখানে তো আরো একটা অক্সিজেন বসাইলেও কিছু হবে না, কারণ কার্বনের এই হাতগুলো ফাঁকা থাকতেছে। তাহলে আমরা একটা কাজ করি, যে আগে প্রবলেমটা বুঝি আরো একবার, যে কার্বনের 4টা হাত খালি আছে, সমস্যা নাই, আমি এখানে যদি একটা অক্সিজেন বসাই তাহলে ওই অক্সিজেনের তো আরো একটা হাত খালি আছে। অক্সিজেনের কয়টা হাত, 2টা, অক্সিজেনের যোজনী 2, কার্বনের যোজনী কত, 4, অক্সিজেনেরও হাত ফিল আপ করতে হবে, কার্বনেরও ফিল আপ করতে হবে, এখানে কোনোটাই ফিল আপ হয় নাই, তার মানে তো এইভাবে হইতেছে না। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে ভাই কার্বনের 4টা হাত না দিয়ে, এইভাবে না দিয়ে আমি কি 2টা করে বন্ধন দিতে পারি না? এখানে যদি দেখি, আমি এখানে একটা ডাবল বন্ধন দিয়ে দিচ্ছি, তাহলে এখানে যদি অক্সিজেন বসাই তাহলে দেখেন কার্বনের 2টা হাত ফিল আপ হয়েছে, অক্সিজেনের 2টা হাত ফিল আপ হয়েছে, তার মানে অক্সিজেন এখন পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই, অক্সিজেনের 2টা হাত, অক্সিজেনের 2টাই ফিল আপ হয়েছে। এবার এই সাইডে আসি আমরা, এই সাইডেও কার্বনের আমি এইভাবে ডাবল বন্ধন দিয়ে দিলাম, ডাবল বন্ধন দিয়ে এখানে একটা অক্সিজেন দিলাম, তাহলে দেখেন কার্বনের 4টা হাত, 1 2 3 4 সবগুলা ফিল আপ হয়েছে, ফাইন, কোনোটা খালি আছে, কোনোটা খালি নাই। অক্সিজেনের এই একটা অক্সিজেনের, ঠিক আছে, এই একটা অক্সিজেনের 2টা হাত ফিল আপ হয়েছে, ফাইন, এই একটা অক্সিজেনের 2টা হাত ফিল আপ হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি কার্বন ডাই অক্সাইডের একটা গাঠনিক সংকেত, যে আমরা এখানে প্রতীক দেখাইছি, বন্ধন দেখাইছি। ক্লিয়ার আমরা? আচ্ছা, তারপরে আমরা লাস্টেটা আসি, সালফার ট্রাই অক্সাইড। আচ্ছা, সালফার ট্রাই অক্সাইডও এরকম ভাবে আমরা পড়ছিলাম, খেয়াল আছে কিনা, সালফারের যোজনী হইতেছে 6, অক্সিজেনের যোজনী হইতেছে 2, তাহলে এই 2টা কাটাকাটি করে আমি আনছিলাম সালফার ট্রাই অক্সাইড, 2 দিয়ে ভাগ দিলে 1, 2 দিয়ে ভাগ দিলে 3, তাহলে এখানে আসে সালফার ট্রাই অক্সাইড বা SO3। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম আমি। এখন এই SO3টা আসলে ভাই কিভাবে আছে, এই SO3 কিভাবে আছে, সালফারের 6টা বন্ধন, তাহলে আমি 1 2 3 4 5 আরো একটা করে দিব, জায়গা তো নাই, দিয়ে দিলাম 6। এখন এখানেও দেখেন তো, আমি যদি অক্সিজেন বসাই, কয়টা অক্সিজেন, 3টা অক্সিজেন দিলাম, অক্সিজেনের হাত কি ফিল আপ হয়েছে, হয় নাই, সালফারের হাত ফিল আপ হয়েছে, হয় নাই, তাহলে যৌগ কি হয়েছে, হয় নাই, পুরোপুরি কাটা, গোল্লা একদম। তাহলে আমরা এখন কি করতে পারি ভাই, তাহলে আমরা করতে পারি যেটা, সেটা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা ওই যে কার্বন ডাইঅক্সাইড যেভাবে নিছিলাম না, ওইভাবে একটু ট্রাই করে দেখি, যে এখন ডাবল করে দিলাম, আমি ডাবল করে দিলাম, তাহলে এখানে একটা অক্সিজেন, ডাবল করে দিলাম এখানে আর একটা অক্সিজেন, ডাবল করে দিলাম এইখানে আর একটা অক্সিজেন, তাহলে দেখেন এখন এই যে আমাদের সালফারের কয়টা হাত, 6টা, 1 2 3 4 5 6, সবগুলা ফিল আপ হয়েছে, সবগুলোর মধ্যে আমাদের পরমাণু আছে। অক্সিজেনের কয়টা হাত, অক্সিজেনের হচ্ছে 2টা হাত, তাহলে এই অক্সিজেনের 2টা হয়ে গেছে, এই অক্সিজেনের 2টা, এই অক্সিজেনের 2টা, সবগুলাই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা আসলে এখানে কি দেখতেছি, আমরা আসলে এখানে দেখতেছি প্রতীক আর বন্ধন এবং যোজনীগুলোকে আমরা কি করতে হবে, ফিল আপ করতে হবে, কোনো যোজনী কি থাকা যাবে না, বা কোনো হাতটা কি থাকা যাবে না, ফাঁকা থাকা যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, এটাকে আমরা বলতেছি গাঠনিক সংকেত। আচ্ছা,
তারপর অষ্টকের নিয়মে যাওয়ার আগে আমরা লাস্ট একটা উদাহরণ দেখি। এটা একটু একটু কঠিন, তো আমরা ট্রাই করি। সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমরা যখন এতক্ষণ যা পড়াইলাম এটা সম্পূর্ণ ক্লিয়ার হবো, আমি আবার বলি সম্পূর্ণ ক্লিয়ার হবো, তখনই জাস্ট এতটুকু দেখবো, না হলে এখন পজ করে আমরা আগে একটু পড়াশোনা করে নিই, ঠিক আছে? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড এটা কিভাবে হবে? এখানে তো ভাই তিনটা টাইপের পরমাণু আছে, তিনটা মৌল আছে, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। এবার আমি একটু এটা ফিল আপ করি। হাইড্রোজেনের যোজনী কত? 1। সালফারের যোজনী কত? 6। আমি এখানে 6 হবে বলে দিলাম। অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে কিভাবে ফিল আপ করতে পারি? এখানে আমরা সবার আগে যখন এরকম টাইপের জিনিস দেখব, আমরা সবার আগে খেয়াল রাখবো যে ভাই কেন্দ্রীয় মৌল কোনটা। কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় মৌল বলতে কি বুঝি? কেন্দ্রীয় মৌল বলতে বোঝায় ভাই যেটা কেন্দ্রে আছে। খুবই সিম্পল, তাই না? বাট অ্যাকচুয়ালি না। কেন্দ্রীয় মৌল আমরা কিভাবে চিনব? কেন্দ্রীয় মৌল চেনার দুইটা পদ্ধতি আছে। 1 নাম্বার, কেন্দ্রীয় মৌল কিভাবে চিনব? 1 নাম্বার আমরা মনে রাখবো যে যার যোজনী বেশি, যার যোজনী বেশি। 2 নাম্বার আমরা মনে রাখবো যার সংখ্যা কম, মানে যেটা কম পরিমাণে আছে। আমি যদি এর আগের স্লাইডটাতে যাই, দেখেন তো এখানে কার যোজনী বেশি? অক্সিজেনের 2, হাইড্রোজেনের 1, তার মানে কেন্দ্রীয় মৌল কোনটা? অক্সিজেন। কার্বনের 4, অক্সিজেনের 2, কেন্দ্রীয় মৌল কোনটা? কার্বন। সালফারের 6, অক্সিজেনের 2, কেন্দ্রীয় মৌল কোনটা? সালফার। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে হাইড্রোজেনের 1, সালফারের 6, অক্সিজেনের 2, তাহলে কেন্দ্রীয় মৌল কোনটা? সালফার। তাহলে সালফারের ভাই এখন 6টা হাত আছে, কেমনে দিব আমি 6টা হাত? দিলাম 1 2 3 4 5 6। দেখি না, ট্রাই করি, ডাবল বন্ড গুলো দেওয়ার আগেই ট্রাই করি। এখানে হাইড্রোজেন কয়টা বসবে? 2টা। তাহলে আমি হাইড্রোজেনের তো যোজনী 1, তাহলে এটা ফিল আপ হয়ে গেছে। এই হাইড্রোজেনের যোজনী 1, 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে আমি একটু ট্রাই করি। অক্সিজেন কয়টা আছে? 4টা। হ্যাঁ ভাই, কি সুন্দর, কি সুন্দর, 4টা বন্ধনে 4টা অক্সিজেন। এই যে আমাদের হয়ে গেছে কি? সালফিউরিক অ্যাসিড, তাই না? অ্যাকচুয়ালি না ভাই, গোল্লা, এটা হয় নাই। কেন হয় নাই? অক্সিজেনের এখানে আরো একটা হাত খালি আছে, এই অক্সিজেনের আরো একটা হাত খালি আছে, আছে না? এই অক্সিজেনের একটা হাত খালি আছে, এই অক্সিজেনের একটা হাত খালি আছে। তাহলে এগুলা ফিল আপ করা ছাড়া আমরা কিভাবে বলতেছি এটা হয়েছে? ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে ভাই হবে কি? আমরা একটু ট্রাই করি অন্যভাবে। আমরা এখানে একটু দেখি যে সালফার আমি বসাইলাম কেন্দ্রে, সালফারের যদি আমি এখানে ডাবল বন্ড দিয়ে দিই, অক্সিজেনের যেহেতু 2টা হাত নিয়ে সমস্যা ছিল, তাহলে আমরা ডাবল বন্ডে একটা অক্সিজেন ফেলে দিলাম। ওকে ফাইন, এই ডাবল বন্ড আরো একটা অক্সিজেন ফেলে দিলাম। এবার খেয়াল করেন সালফারের কয়টা হাত শেষ? সালফারের টোটাল যোজনী 6, কয়টা অলরেডি কমপ্লিট? 1 2 3 4। অক্সিজেন নিয়ে তো কোনো সমস্যা না, অক্সিজেনের 2টা কমপ্লিট হয়েছে, কমপ্লিট। এই অক্সিজেন 2টা কমপ্লিট হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে সালফারের 4টা, সালফারের আর কয়টা হাত আছে? 2টা হাত আছে। আমি যদি এখানে 2টা হাত দিয়ে কোনো একটা অক্সিজেন বসায় দিই, তাহলে তো এটা সালফার ট্রাই অক্সাইড পেলো, এটা তো হাইড্রোজেন বসতেই পারলো না। তার মানে এই কাজটা করা যাবে না। তাহলে এখানে একটা হাত দিলাম, এখানে একটা হাত দিলাম। এবার আমি যদি বলি যে এখানে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম, হাইড্রোজেনে কি আর কোনো হাত আছে? অ্যান্সার হচ্ছে না, হাইড্রোজেনের একটাই হাত। তাহলে এটাও করা যাবে না, আমি হাইড্রোজেনও বসাইতে পারতেছি না। তাহলে আমি এখানে যদি একটু দেখেন একটা অক্সিজেন বসাই, আর এইখানে যদি আরো একটা অক্সিজেন বসাই, এদেরও কি একটা করে হাত খালি আছে? ওই একটা করে হাত যেটা খালি আছে, আমি যদি এখানে একটা করে হাইড্রোজেন বসাই, তাহলে দেখেন 2টা হাইড্রোজেন 1 2 হইল, অক্সিজেন 4টা হয়ে গেছে, সালফার একটা, সবকিছু মিলে গেছে। যোজনীগুলো কি ফিল আপ হয়েছে? একটু চেক করি আমরা। হাইড্রোজেনের যোজনী 1, এই যে একটা হাত। অক্সিজেনের যোজনী 2, এই যে 2টা হাত। এই অক্সিজেনের যোজনী 2, এই যে 2টা হাত। তারপরে এই অক্সিজেনের যোজনী 2, এই যে 2টা হাত।
তারপরে হচ্ছে এই অক্সিজেনের যোজনী 2, এই যে 2টা হাত হয়ে গেল। সালফারের যোজনী কত? 6। কোথায়? এখানে 2টা, 4টা, 5টা, 6টা। তাহলে সালফারেরও কি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের সব কিছুই এখানে মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাসায় হচ্ছে একটা HW করবেন। হ্যাঁ, HWটা হচ্ছে H2CO3। এটার একটু স্ট্রাকচারটা জাস্ট একটু ট্রাই করবেন, যদি কেউ পারেন তাহলে তো অবশ্যই কংগ্রাচুলেশন। H2CO3, এটা আমরা নামও বলছিলাম, এটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। তাহলে এইটা হচ্ছে আমাদের একটু HW থাকবে, আমরা এইটা হচ্ছে ট্রাই করব। আচ্ছা, আজকে আমাদের এতটুকুই থাকবে লেকচারটা, আর লেন্দি করতেছি না। আমরা হচ্ছে নেক্সট দিন অষ্টকের নিয়ম এবং 2 এর নিয়ম থেকে শুরু করব ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।